আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমরা গতিবিদ্যার দ্বিতীয় লেকচারে উপস্থিত হয়েছি। প্রথমেই আমরা লেখচিত্র সম্পর্কে একটু ধারণা নেব। এইচএসসি কিংবা ভর্তি পরীক্ষায় যখন লেখচিত্র দিয়ে কোনো কোশ্চিন আসে তখন আমরা অনেকেই ঘাবড়ে যাই। লেখচিত্র কনসেপ্ট যদি তুমি সুন্দরভাবে আয়ত্ত করতে পারো, আমার মনে হয় যে লেখচিত্র থেকে যে ধরনের প্রশ্ন আসে না কেন, যে বিষয়ে আসে না কেন, তুমি সুন্দরভাবে তার উত্তর করতে পারবা। ফিজিক্স কিন্তু ম্যাথমেটিক্যালি তোমাকে চিন্তা করতে হবে। লেখচিত্র ডাটা থেকে তোমাকে চিন্তা করে নিতে হবে এটা কিভাবে আমি সমাধান করব। আবার অনেক সময় লেখচিত্র থাকবে না, অনেক সময় প্রশ্নের মধ্যে বিভিন্ন ডাটা দেয়া থাকবে, সেগুলো থেকে তোমাকে উত্তর করতে হবে। চলো আমরা লেখচিত্র বোঝার চেষ্টা করি। এখানে দুটি লেখচিত্র দেয়া রয়েছে, বাট এই দুটো থেকে আমাদের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখন এখানে দেখো এস বনাম টি লেখচিত্র, দূরত্ব বনাম সময়। দূরত্ব বনাম সময়ে লেখচিত্রতে কি উপস্থাপন করা হয়েছে? এখানে বলা হয়েছে সমবেগ, শূন্য বেগ। এখন বেগ বলতে কি বোঝায়? বেগের যদি এককটা আমরা দেখি, মিটার পার সেকেন্ড। তোমরা 9-10 পড়ে এসেছো, অর্থাৎ মিটার বাই সেকেন্ড, এম বাই এস। অর্থাৎ এখানে সময় যাচ্ছে, দূরত্ব অতিক্রম করা হচ্ছে। এখন এখানে লেখচিত্রতে ডাটা থেকে তুমি বোঝার চেষ্টা করো, 2 সেকেন্ড মনে করো 2 মিটার দূরত্ব অতিক্রম করলো, পরবর্তী 2 সেকেন্ডে আরো 2 মিটার দূরত্ব অতিক্রম করলো। এই যে প্রথম 2 সেকেন্ডে 2 মিটার অতিক্রম করলো, পরবর্তী 2 সেকেন্ড আবারও 2 মিটার দূরত্ব অতিক্রম করতো। অর্থাৎ এই যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম হচ্ছে বারবার, এটাকে আমরা সমবেগ বলতে পারি। সমবেগের লেখচিত্রটা এরকম হবে। আবার মনে করো যে 4 সেকেন্ড গেল, এখন পরবর্তী 2 সেকেন্ড যাচ্ছে, আবার 2 সেকেন্ড যাচ্ছে, কিন্তু আমি স্থির রয়েছি। এই যে আমি স্থির রয়েছি, অর্থাৎ তখন কিন্তু দূরত্ব অতিক্রম হচ্ছে না। তাহলে এটাকে আমরা বলতে পারি শূন্যবেগ বা বস্তুটি স্থির। বোঝার চেষ্টা করুন। আবার এইখানে যদি এই বরাবর লেখচিত্রটা আমরা অঙ্কন করি, তাহলে এখানেও কিন্তু সমবেগ হবে, কারণ সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করছে। আবার ভি বনাম টি লেখচিত্র, এখানে একটু দেখো কি হয়েছে। আমরা ত্বরণ বলতে কি বোঝাই? ত্বরণ বলতে বোঝানো হয় যে বেগের পরিবর্তনের হার। এখন এখানে দেখো, এখানে এইদিকে সময় যাচ্ছে আর এইদিকে বেগ কিন্তু বৃদ্ধি পাচ্ছে, ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। আমরা জাস্ট কিছু ডাটা নিয়েছি বোঝানোর সুবিধার্থে। এখন এখানে বেগ যে বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে, এটা কিন্তু ত্বরণ হচ্ছে। আবার এখানে দেখো বেগ বৃদ্ধি পাচ্ছে না। মনে করো তুমি মোটরসাইকেল চালাচ্ছ, হাইওয়েতে উঠছো, যে সেখানে 70 বা 80 মিটার পার সেকেন্ড বেগে মোটরসাইকেল চলছে। এখন তুমি নির্দিষ্ট বেগে চালাচ্ছ, মনে করো 70 মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছ মোটরসাইকেল, তার কমও করছো না, বেশিও করছো না। তাহলে কিন্তু সেখানে ত্বরণ কিন্তু হচ্ছে না, কারণ তুমি বেগ ধীরে ধীরে বাড়াচ্ছ না। এখন এটা আসলে বাস্তবে অসম্ভব একই বেগে চালানো কোনো মোটরসাইকেল বা কোনো গাড়ি মানুষের পক্ষে। এখন তাহলে কিন্তু এই যে বেগ বাড়ছে না, তখন লেখচিত্রর এই অংশটা এরকম হয়ে যাবে। তারপরে এখানে দেখো একটা টার্ম বলা হয়েছে, যখন কমে যায়, বেগ ধীরে ধীরে কমে যায়, তখন আমরা বলতে পারি মন্ডন। লেখচিত্রর এই যে এই পার্টটা এরকম হয়ে যাবে। তারপর যেটা হয়, যদি এরকম হয়ে যায়, এটাও তো কমে যাচ্ছে, ধীরে ধীরে বেগ কমতেছে না? হ্যাঁ, এই যে এইরকম যদি হয়, তাহলে এটাকে আমরা বলতে পারি অসম মন্দন। আর এই যে এভাবে যে কমছে বেগ, এটাকে আমরা বলতে পারি সুষম মন্দন। তাহলে আমি আশা করি যে মোটামুটি এখানে বোঝাতে পেরেছি তোমাদের। এখন তোমাদের কিন্তু সব সময় কোনো একটা যখন টার্ম নিয়ে আলোচনা করবে, বেগ, ত্বরণ বা দূরত্ব, যে কোনো বিষয়ে এই আলোচনা করার সময় তোমরা একটু চেষ্টা করবে তাদের এককগুলো থেকে বোঝার জন্য, এককটা কিভাবে আসলো, কেন এই ডেফিনেশনটা হলো। তোমাদের হয়তোবা অনেকের ডেফিনেশন মনে থাকে না, বাট ডেফিনেশন কিন্তু নিজে নিজে তৈরি করা যায় যখন তুমি বিষয়টা ক্লিয়ার করতে পারবে। আমরা সেই 9-10 পড়ে এসেছি, এইচএসসি তে কত বছর আগে পড়ে এসেছি, আমরা কিন্তু বিষয়গুলোর কনসেপ্ট এখনো আমরা ধারণ করি, আমরা শেখাতে পারি। কেন আমরা শেখাতে পারি? আমরা সেই শিখেছি, কনসেপ্ট ক্লিয়ার করেছি, যার জন্যই কিন্তু আমরা এখন তোমাদের মাঝে কিছু উপস্থাপন করতে পারি। তোমরাও ভালোভাবে এগুলো বুঝে নাও যে কি কি বলছে এখানে, আসলে কিভাবে এই লেখচিত্রটা হয়েছে, কেন
এটা সরল রেখায় হলো, কেন বক্ররেখায় হলো, কেন উপরের দিকে উঠলো, কেন সোজা বরাবর গেল, এইগুলো তোমাদের একটু ভালোভাবে ধারণ করতে হবে। তারপরে আমরা পরের স্লাইডে একটু চলে যাই। লেখচিত্র সম্পর্কে আপাতত এতটুকুই। পরের স্লাইডে দেখো আমরা এই গতিবিদ্যার গুরুত্বপূর্ণ কিছু সূত্র এখানে উপস্থাপন করেছি। গতিবিদ্যার এই সূত্রগুলো, যে যে সূত্র আমরা এখন শিখবো, এই সূত্রগুলো বরাবরই লাগবে। সূত্রগুলো কিন্তু আমরা অনেকটা মানে এখানে উপস্থাপন করেছি কিভাবে সূত্রগুলো এসেছে। এবং কিভাবে সূত্রগুলো এসেছে তোমাদের জানা অবশ্যই দরকার। তোমরা অনেক সময় ম্যাথ পড়ো, সেটা উচ্চতর গণিত হতে পারে, যে তোমরা সরাসরি উদাহরণে চলে যাও বা অনুশীলন অংশে চলে যাও। আসলে তোমরা যদি আগে বেসিক ক্লিয়ার করো, অর্থাৎ আগে যদি থিওরিটিক্যাল পার্টগুলো পড়ো, তাহলে তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি যখন কেতাবউদ্দিন স্যারের বইয়ের থিওরিটিক্যাল অংশ পড়েছি, তারপর দেখি যে উদাহরণগুলো মোটামুটি বুঝতে পারি। উদাহরণগুলো আর থিওরিটিক্যাল পার্ট যখন বুঝতে পেরেছি, তখন আমি দেখা গেছে যে অনুশীলন অংশে 80 to 90% ম্যাথ নিজেই করতে পারছি, কোনো টিচারের সহযোগিতা ব্যতীত কিংবা কোনো গাইড বইয়ের সহযোগিতা ব্যতীত। এই জন্য ফিজিক্সের ক্ষেত্রে একইভাবে আমরা যে এই যে সূত্রগুলো শিখছি, সূত্রটা আসলে কোথা থেকে আসলো এটা জানতে হবে। অনেক সময় সূত্র তোমার মনে নেই। মনে করো 9-10 তুমি ভি ইকুয়াল ইউ প্লাস এটি পড়ে এসেছো, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সূত্রগুলো তুমি পড়ে এসেছো, কিন্তু ওই সূত্রগুলো থেকে কিন্তু গতির সূত্রগুলো এসেছে। ও এই গতির সূত্রগুলো তুমি তাহলে যে নতুন সূত্রগুলো দ্বিমাত্রিক ব্যবস্থায় আমরা প্রাচ্যের ক্ষেত্রে যে সূত্রগুলো উপস্থাপন করেছি, তুমি কিন্তু তাহলে নিজে নিজে পরীক্ষার হলেও কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে তৈরি করে নিতে পারবা পরিস্থিতি সাপেক্ষে। এখন এখানে দেখো যে প্রাচ্যের আমরা স্বাভাবিক একটি চিত্র অঙ্কন করেছি, অর্থাৎ তুমি কোনো ছাদের মধ্যে বা সমতল ভূমিতে বা খেলার মাঠে কোনো একটা বস্তু নিক্ষেপ করলে সেটি যদি আবারও ভূমিতে ফিরে আসে, তাহলে চিত্রটি এরকম হয়। এই অবস্থানের ক্ষেত্রে, হ্যাঁ, এই যে এই অবস্থানের ক্ষেত্রে প্রাসের যে যে সূত্রগুলো তৈরি হবে, সেই সূত্রগুলো আমরা এখানে শিখব, বুঝে বুঝে শেখার চেষ্টা করব। আমি একটু গল্প আকারে তোমাদের একটু পড়ানোর চেষ্টা করি, যেন তোমাদের একটু মাথায় বিষয়গুলো বুঝতে সক্ষম হও, অনেকদিন যেন স্থায়ী হয়, কনসেপ্ট যেন ক্লিয়ার হয়। এখন এখানে দেখো আমরা যে কোণে নিক্ষেপণ করব, আমরা পড়ে এসেছি এটা হচ্ছে নিক্ষেপণ কোণ। আবার যে বেগে আমরা নিক্ষেপ করব সেটাকে আমরা আদি বেগও বলতে পারি বা নিক্ষেপণ বেগও বলতে পারি। এখন এখানে আমরা ভেক্টরের যে পড়াশোনা, ওখানে আমরা শিখে এসেছি যে কোনো একটা বিন্দুতে আমরা যদি বেগ বের করতে চাই বা সেটার যদি আমরা মান বের করতে চাই, তাহলে দুটো উপাংশে বিভক্ত করতে হয়। দুটি উপাংশ থেকে আমরা কিন্তু তার মান বের করতে পারি। এখন এখানে দেখো, এখানে একটা বস্তু নিক্ষেপ করা হলে সর্বোচ্চ উচ্চতায় যখন যাবে, ওই সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বস্তুটি কিন্তু আর উপরে উঠবে না, তারপর নিচের দিকে নামা শুরু করবে। এই যে বস্তুটি নিক্ষেপ করলাম, সর্বোচ্চ উচ্চতায় চলে গেল, এই যে সময়টা, এই সময়টাকে আমরা বলতে পারি বাংলা টামে উড্ডয়নকাল, বা বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় প্রয়োজন হয়, ইংরেজিতে বলতে পারি টাইম টেকেন টু রিচ ম্যাক্সিমাম হাইট। এখন এই যে সর্বোচ্চ উচ্চতা বলতে এই যে এই বিন্দুকে বোঝায়, হ্যাঁ, এই বিন্দুতে। এখন আমরা সর্বোচ্চ উচ্চতার বিন্দুতে একটা বস্তু গেল, ওখান থেকে আবার বস্তুটা ফিরে আসলো, হ্যাঁ, ভূমিতে আর কি। ভূমিতে আসার পর এই যে যতটুকু সময় লাগলো, যতটুকু সময় বস্তু বাতাসে ভাসমান থাকলো, সেটাকে আমরা আবার বিচরণ কাল বলতে পারি। সেটা নিয়ে আমরা পরে আলোচনা করব। আবার এই যে বস্তুটি সমতল ভূমিতে যতটুকু দূরত্ব অতিক্রম করলো, এই দূরত্বটুকু, এই দূরত্বটুকুকে আমরা বলতে পারি অনুভূমিক দূরত্ব। এটাকে আবার আরো বিভিন্ন ভাবে বলা যায় বা বিভিন্ন নাম রয়েছে, সেটা সম্পর্কে আমরা শিখব। এখন এখানে দেখুন, সর্বোচ্চ উচ্চতা, এই যে দুইটি উপাংশ রয়েছে, তাই না? সর্বোচ্চ উচ্চতার বিন্দুতে আমরা যদি বেগ বের করতে চাই, তাহলে ওখানে দুইটি উপাংশে আমরা বিভক্ত করতে পারি। আবার যদি কোনো প্রশ্নে বলা হয়ে থাকে যে 2 সেকেন্ড পরে কত বেগ প্রাপ্ত হয়, এই ধরনের কোশ্চেন বলা হতে পারে, সেখানে এইখানে 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 মনে করো যে যে কোনো অবস্থানে কিন্তু বেগ আমরা বৃদ্ধি করতে পারি, সেখানেও দুইটি উপাংশে বিভক্ত করা যাবে। কিন্তু এখানে কোন স্থানের কথা বলা হয়েছে? সর্বোচ্চ উচ্চতা, তাহলে এখানে কিন্তু হবে। কারণ সর্বোচ্চ উচ্চতায় বেগের উলম্ব উপাংশ ভি সাইন আলফা ইকুয়াল 0। ভি সাইন আলফা ইকুয়াল 0, এজন্য ভি সাইন আলফা যদি 0 না হতো, তাহলে বস্তুটি কিন্তু আরো উপরের দিকে চলে যেত।
কিন্তু অনুভূমিক উপাংশ কিন্তু জিরো না। অনুভূমিক উপাংশ জিরো না জন্য বস্তুটি কিন্তু আরো চলতে থাকে। ওই যে বেগটা তার থাকে ওই বেগে বস্তুটি সমতল ভূমিতে ফিরে আসে, অর্থাৎ এখানে ফিরে আসে অনুভূমিক বরাবর একটা উপাংশ থাকার কারণে, বেগ থাকার কারণে। এখন লেকচার 1 থেকে আমরা একটা সম্পর্ক তৈরি করেছি। লেকচার 1 থেকে সম্পর্ক তৈরি করেছি ভি সাইন আলফা ইকুয়াল ভি নট সাইন থিটা মাইনাস জিটি। আমাদের তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছ, যারা এখনো লেকচার 1 দেখোনি, তারা চাইলে লেকচার 1টা দেখে নিতে পারো। এখানে দেখো ভি সাইন আলফা যেহেতু জিরো হয়ে গেল, তাহলে আমরা টি এর জায়গায় টি ওয়ান লিখতে পারি। হ্যাঁ, টি ওয়ান ইকুয়াল ভি নট সাইন থিটা বাই জি হয়ে যায়। এখন এখানে লক্ষ্য করো যে আমরা ভূমি থেকে একটা বস্তু ছুড়ে দিয়েছি, সর্বোচ্চ উচ্চতায় গিয়েছে। এই যে সর্বোচ্চ উচ্চতায় গিয়েছে, যে সময় এখানে লাগলো সেটাকে আমরা টি ওয়ান ধরেছি। আবার যে সময়টা সর্বোচ্চ উচ্চতা থেকে সমতল ভূমিতে আসতে সময় লাগলো বস্তুটার, সে সময়টাকে আমরা টি টু হিসাবে এখানে চিহ্নিত করেছি। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে এই যে ফর্মুলাটা আমরা পেলাম, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে বস্তুটা নিক্ষেপ করা হলে সর্বোচ্চ উচ্চতায় যে সময় লাগে সেই সময় আমরা এখানে পেয়ে যাব। আবার এখান থেকে আমরা কিন্তু আদিবেগ বা নিক্ষেপণ যে বেগ থাকে এটাও আমরা বের করতে পারি যদি টি ওয়ান প্রশ্নের মধ্যে দেয়া থাকে, মাথায় রাখবে। এখন তারপরে আমরা পরবর্তীতে আমরা আরেকটা সূত্রতে চলে যাই, আরেকটা সূত্র আমরা বোঝার চেষ্টা করি। এখানে দেখো আরেকটা সূত্রতে আমরা যা শিখবো তা হচ্ছে সর্বাধিক উচ্চতা। সর্বাধিক উচ্চতার সূত্র আমরা শিখবো। এখন সর্বাধিক উচ্চতার কে বলা হয় এইচ দ্বারা চিহ্নিত করা হয় বা এইচ ম্যাক্স, তোমাদের সুবিধা। এখন সর্বাধিক উচ্চতা বলতে বোঝায় বস্তুটি যখন নিক্ষেপ করা হয় তখন যে উচ্চতায় সর্বোচ্চ ওঠে ওই উচ্চতাকে আমরা সর্বাধিক উচ্চতা বলতে পারি। এখন এখানে দেখো আমরা লেকচার 1 থেকে কি শিখেছি। লেকচার 1 থেকে এই সম্পর্কটা কিন্তু আমরা পেয়েছি লেকচার 1 থেকে। এই সম্পর্কতে আমরা ওয়াই এর জায়গায় এইচ ম্যাক্স লিখেছি, অর্থাৎ ম্যাক্সিমাম হাইট, যেহেতু আমরা এতটুকু নিব। আবার এখানে একটা মজার বিষয় দেখো, এখানে টি এর জায়গায় আমরা টি ওয়ান লিখেছি। কেন টি ওয়ান লিখেছি? টি ওয়ান এজন্যই লিখেছি কারণ আমি কিন্তু এইটুক পার্ট নিয়ে কাজ করছি, আমি এই দূরত্বটা আমি বের করব। তাহলে সময় কিন্তু এই দূরত্ব পর্যন্ত আসতে, এতটুকু পর্যন্ত বস্তুটা আসতে কত সময় লাগছে ওই সময়টা কিন্তু আমার লাগবে। এই জন্য কিন্তু টি এর জায়গায় এখানে টি ওয়ান অর্থাৎ ভি নট সাইন থিটা বাই জি লেখা হয়েছে। কারণ এখানে একটা ক্যালকুলেশন রয়েছে, দেখো অনেকের কাছে জটিল লাগতে পারে। এখানে আমরা তাহলে মানগুলো বসায় দিই। এখানে মানগুলো বসায় দেওয়ার পরে আমরা দেখা যায় যে পরবর্তীতে লাইনে দেখো যে এখানে কি হয়ে যায়, আমাদের এখানে জি স্কোয়ার হয়ে যায়, এখানে জি হয়ে যায়, এখানে কাটা যায়, তারপর নিচে আবার জি থাকে। তারপর দেখো যে এখানে যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি থেকে মাইনাস হাফ ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই জি, এটাকে যদি আমরা বাদ দেই, অর্থাৎ অর্ধেক অংশ বাদ দেই, বাকি অর্ধেক অংশ কিন্তু থেকে যায়। এখানে সামনে হাফ রয়েছে, বাকি অর্ধেক অংশ কিন্তু থেকে যায়, এটা কিন্তু থেকে যায়। অর্থাৎ আমরা যদি সর্বাধিক উচ্চতা নির্ণয় করতে চাই তাহলে আমরা এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টুয়াইস জি। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। কারণ এখান থেকে দেখা যায় যে যদি দেখা যায় সর্বাধিক উচ্চতা দেয়া থাকে, হ্যাঁ কোনো একটা উচ্চতা দেয়া থাকে, আবার ভি নট অর্থাৎ আদিবেগ বা নিক্ষেপণ বেগ যদি না দেয়া থাকে, এর মানও বের করতে বলতে পারে প্রশ্নে। তারপরে আমরা আরেকটা নতুন সূত্র শিখবো বা নতুন টার্ম শিখবো, সেটা হচ্ছে, আমি এর আগে এই টার্মটা সম্পর্কে একটু বলেছি, বিচরণকাল। অনেক সময় প্রশ্নে দেয়া থাকে যে একটা বস্তু নিক্ষেপ করা হলো, বস্তুটি কত সময় বাতাসে ভাসমান থাকবে বা শূন্যতে থাকবে। এখন তখন আবার কনফিউশন হয়ে যায়। অনেকে আবার হয়তো বা বইয়ে টার্ম পড়েছো যে বিচরণকাল। হ্যাঁ, এখন বিচরণকাল পড়েছো কিন্তু তুমি এটা পড়নি বস্তুটি কত সময় বাতাসে ভাসমান থাকবে এই সময়, কিন্তু জিনিসটা কিন্তু একই। একটা বস্তু নিক্ষেপ করা হলে বস্তুটা ফিরে আসতে, সমতল ভূমিতে ফিরে আসতে যে সময় লাগে সেটাকে আমরা বিচরণকাল বলতে পারি। এখন এখানে দেখো বিচরণকাল যদি এটা সিমেট্রিক্যাল হয়, এখন তুমি হয়তোবা আমাদের আগের লেকচারে পড়েছো, ধরো এই পার্ট আর এই পার্ট যদি সমান হয়, হ্যাঁ এই প্রাসটা যদি স্বাভাবিক একটা আমাদের প্রাস হয়, সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি টি ওয়ান প্লাস টি টু। এখন টি ওয়ান আর টি টুর মান একই, সেক্ষেত্রে ভি নট সাইন থিটা বাই জি প্লাস ভি নট সাইন থিটা বাই জি এভাবে আমরা লিখতে পারি ইকুয়াল টু ভি নট সাইন থিটা বাই জি। খুবই সহজ একটা সূত্র। হ্যাঁ, অর্থাৎ কোন বস্তু নিক্ষেপ করা হলে সর্বাধিক উচ্চতায় উঠতে মনে করো 2 সেকেন্ড সময় লাগে সাপোজ, আবার নামতে
2 সেকেন্ড সময় লাগে, তাহলে তার বিচরণকাল হবে হচ্ছে 4 সেকেন্ড। হ্যাঁ, তারপরে আমরা আরেকটা নতুন টার্ম এখানে দেখব। এই যে বস্তুটি সমতল ভূমিতে যতটুকু দূরত্ব অতিক্রম করলো, হ্যাঁ, এই যে দূরত্ব অতিক্রম করলো, সেখানে এই দূরত্বটাকে আমরা বলতে পারি সর্বাধিক অনুভূমিক পাল্লা বা অনুভূমিক পাল্লা, বা এটাকে পাল্লাও বলা হয়। এখন মনে করো যে এরকম ম্যাথ আসতে পারে অনেক সময়, যে কোনো একটা ক্রিকেট গ্রাউন্ডে মনে করো একটা বল মনে করো যে নিক্ষেপ করা হয়েছে, সেই বলটা অন্য একটা প্লেয়ার সেখানে ক্যাচ ধরলো মনে করো আর কি, যে একজন আরেকজনকে দিচ্ছে, সেখানে ওই মাঠে অনুভূমিক বরাবর কতটুকু বলটা দূরত্ব অতিক্রম করলো, এ ধরনের কিন্তু ম্যাথ আসতেই পারে। তখন কিন্তু তোমাদের এই যে আমরা এখন যে সূত্রটা শিখবো আর ম্যাক্স, এটা কিন্তু বের করতে হবে, আর দ্বারাও চিহ্নিত করা হয় অনেক সময়। আমরা কিন্তু লেকচার 1 থেকে এই সম্পর্কটা শিখেছি। আমরা এই সম্পর্ক থেকে আমরা টি এর জায়গায় আমরা এই 2v0 sin থিটা বাই জি বসাতে পারি। কেন বসাবো এটা টি এর জায়গায়? কারণ আমরা কিন্তু এই পর্যন্ত কাজ করছি, দূরত্ব কিন্তু এই পর্যন্ত নির্ণয় করছি। এই পর্যন্ত দূরত্ব নির্ণয় করতে গেলে আমাদের পুরো টি কত সময় লাগছে এটা কিন্তু লাগবে। এই জন্য আমরা টি এর জায়গায় আমরা ক্যাপিটাল টি এইটা আমরা লিখেছি। তারপরে দেখো এখানে সহজ একটা ক্যালকুলেশন হয়ে গেছে। ক্যালকুলেশনের পর আমরা যে সূত্রটি পেয়েছি সেটি হচ্ছে ভি নট স্কোয়ার সাইন টুয়াইস থিটা বাই জি। এই সূত্র আমরা অ্যাপ্লাই করলে তাহলে আমরা এই দূরত্বটা পেয়ে যাব। আশা করি এতক্ষণ পর্যন্ত যে সূত্রগুলো আমরা উপস্থাপন করেছি সেগুলো আমি যেভাবে গল্পের মাধ্যমে উপস্থাপন করেছি, তোমাদের বুঝিয়েছি, বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। আমরা একটা ম্যাথ করি, এতক্ষণ তো দেখলাম আমরা, হ্যাঁ, একটা ম্যাথ একটু দেখে নেই আমরা। খুব সহজ ম্যাথ, আর এখানে বলা যায় গতিবিদ্যার ক্ষেত্রে মোটামুটি পেঁচালো তেমন কিছু নাই, একটু বুঝতে পারলে সব ম্যাথই সহজ লাগবে। কি বলা হয়েছে এখানে? একটি বস্তুকে 40 মিটার পার সেকেন্ড বেগে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হলো, অনুভূমিক পাল্লা ও সর্বাধিক উচ্চতা নির্ণয় করো। সরাসরি সূত্র বসাই দিলে তুমি কিন্তু রেজাল্ট পেয়ে যাবে। এখানে দেখো যে সূত্র পড়ে আসতো, সূত্র তুমি বসাই দাও। সূত্র বসাই দেওয়ার পরে তুমি কমেন্ট বক্সে জানাতে পারো যে ক্যালকুলেটরে তোমার মান কত আসে। খুব সহজভাবে আমরা যদি করি ক্যালকুলেটর দিয়ে, তাহলে এই যে এই মান আসে, আর এর ক্ষেত্রে এই মান আসে, বা আর এর জায়গায় তুমি আর ম্যাক্স দিতে পারো, এইচ এর জায়গায় তুমি এইচ ম্যাক্স দিতে পারো, এই মান চলে আসে। আচ্ছা, আমরা আশা করি এতটুকু বুঝতে পারলাম সূত্রগুলো বিষয়ে। আমরা প্রাস নিয়ে আমরা আলোচনা করছি, প্রাস নিয়ে যে ফর্মুলাগুলো লাগে সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করছি, বেসিক ক্লিয়ার করার চেষ্টা করছি। এখন আমরা প্রাসের কিছু বৈশিষ্ট্য আমরা শিখব। এর আগেও আমরা প্রাস দেখে দেখে প্রাসের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নিয়েছি, এবং প্রাস নিয়ে যেহেতু আমরা বিভিন্ন সূত্র দেখলাম, সূত্রগুলো বের করলাম, তাহলে আমরা প্রাসের একটু বৈশিষ্ট্যগুলো একটু আমরা অর্গানাইজ ভাবে দেখে নিই। প্রাসের বৈশিষ্ট্যগুলোর মধ্যে প্রথমে বলা হয়েছে প্রাসের গতির আলোচনায় বায়ুর বাধা উপেক্ষণীয়। অনেক সময় আমরা নিউটনীয় বলবিদ্যায় যে রকেটের অঙ্কগুলো করি, রকেটেও কিন্তু বায়ুর বাধা উপেক্ষণীয় ভাবে করা হয়। যখন রকেট উৎক্ষেপণ করা হয়, তোমাদের যে সূত্রগুলো বইয়ে দেওয়া আছে এই সূত্র দিয়ে কিন্তু রকেট উৎক্ষেপণ করা যাবে না। হ্যাঁ, এখানেও একইভাবে কিন্তু প্রাসের ক্ষেত্রে বায়ুর বাধা উপেক্ষণীয়। বায়ু যদি এখানে হিসাব করা হতো, ক্যালকুলেশনে নিয়ে আসা হতো, তাহলে সূত্রগুলো একটু ভিন্ন রকম হতো। তারপরে এটা দ্বিমাত্রিক গতি, অবশ্যই আমরা 9-10 পড়ে এসেছি একমাত্রিক গতি সম্পর্কে। আর এখানে দুইটি অক্ষ বরাবর আমরা সবসময় কাজ করেছি, হ্যাঁ, দুইটি উপাংশে বিভক্ত করেছি, এটি দ্বিমাত্রিক গতি। গতিপথ প্যারাবোলিক অর্থাৎ পরাবৃত্তাকার, উলম্ব তলে সীমাবদ্ধ, বক্রগতি। বক্রগতি মানে বুঝতেই পারছো, অনেকটা অর্ধবৃত্তাকারের মতো, যেহেতু এটা সরলরেখা বরাবর হয় না। সর্বোচ্চ বিন্দুতে প্রাসের গতি একমাত্রিক, খুব স্বাভাবিক ভাবে তোমরা সর্বোচ্চ বিন্দুতে কেন একমাত্রিক এই সম্পর্কে কিন্তু আমরা একটু আগে পড়ে এসেছি। তারপর ত্বরণ একমাত্রিক, ত্বরণ কিন্তু এখানে জি সবসময় নিচের দিকে ক্রিয়া করে, গতি সমত্বরণ বিশিষ্ট। হ্যাঁ, আচ্ছা, আমরা এতটুকু আশা করি বুঝতে পেরেছি এখানে প্রাসের যে বৈশিষ্ট্যগুলো দেওয়া হয়েছে। আবার এতক্ষণ পর্যন্ত যে আমরা সূত্রগুলো শিখলাম সেগুলো থেকেও আবার প্রাসের কিছু বৈশিষ্ট্য নেওয়া যায়, উপাংশগুলো আবার থেকে কিছু বৈশিষ্ট্য নেওয়া যায়, যে সর্বোচ্চ উচ্চতায় এই উপাংশ হবে, এই উপাংশ 0 হবে, এইভাবে নেওয়া যায় বিভিন্ন আরো বৈশিষ্ট্য। তোমরা যদি অনুধাবনমূলক প্রশ্নে যদি কোশ্চিন আসে, তাহলে তুমি সেখানে এই বৈশিষ্ট্যগুলো উপস্থাপন করতে পারো। আর আবার অনেক সময় যে তারা বলে দেবে না, প্রশ্নে বলে দিবে না যে এই প্রাসের তুমি বৈশিষ্ট্যগুলো লেখো। অনেক সময় দেখা যায় যে হয়তোবা সেখানে একটি হয়তো কোনো একটা উদাহরণ দিয়ে বলা হতে পারে, গল্প দিয়ে বলা হতে পারে, তখন তুমি ধরে নিবা এই প্রাসের ক্ষেত্রে আর কি। হ্যাঁ, আমরা 3 ধরনের প্রাস জেনারেলি আমরা এইচএসসি পর্যায়ে আলোচনা করি, বা প্রাস সাধারণত এই 3 ধরনের হয় জেনারেলি।
আশা করি তোমাদের আলোচনা বুঝতে সুবিধা হয়েছে। ইনশাআল্লাহ পরবর্তী আলোচনায় আমরা বেশি ম্যাথ করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।